এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকের আমার আলোচনার বিষয় হলো ডিএনএ রেপ্লিকেশন। সেমি কনজারভেটিভ পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি। এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি কয়েকটি পর্যায়ে সম্পন্ন হয়। আমি ইতিপূর্বে ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য, এর কয়টি প্রকারভেদ, এর জন্যে কী কী উপকরণ দরকার আলোচনা করেছি। আজকে আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি। হ্যাঁ, এখানে উল্লেখ্য যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি একটি খুব বড় রকমের এবং এর অনেকগুলো পর্যায় দিয়ে ভাগ ভাগ আছে। সেই জন্যে আজকে আমি ডিএনএ রেপ্লিকেশনের একটিমাত্র পর্যায়ে আলোচনা করব। শুরু করছি ডিএনএ রেপ্লিকেশন। বা ডিএনএ প্রতিলিপিকরণ। ডিএনএ প্রতিলিপিকরণের বিশেষ করে আমি কিন্তু আলোচনা করছি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এখানে মনে রাখতে হবে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কিছু পার্থক্য আছে। আমাদের আলোচনার বিষয়বস্তু বা সিলেবাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন। তা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনের তিনটি পর্যায় আছে। কি কি? এক, প্রারম্ভিক পর্যায় বা সূচনা পর্যায়। প্রারম্ভিক পর্যায় বা ইনিশিয়েশন ফেজ। ইনিশিয়েশন ফেজ। দুই হলো শৃঙ্খল সম্প্রসারণ পর্যায়। শৃঙ্খল সম্প্রসারণ পর্যায় বা এর নাম ইলংগেশন ফেজ। ইলংগেশন ফেজ। নেক্সট আরেকটা হলো শৃঙ্খল সমাপ্তি পর্যায় বা টার্মিনেশন ফেজ। টার্মিনেশন ফেজ। এই তিনটি পর্যায় আছে। আজকে আমার আলোচনার বিষয় এই প্রারম্ভিক পর্যায়। সুতরাং ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক পর্যায়ে আলোচনা করছি। প্রারম্ভিক পর্যায় বা ইনিশিয়েশন ফেজ ডিএনএ রেপ্লিকেশনের। এই প্রারম্ভিক পর্যায়ের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উপবিভাগ আছে। এই পর্যায়ের প্রধান স্টেপ বা ধাপগুলো হলো: এক, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের সক্রিয়করণ। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের সক্রিয়করণ। এক নম্বর ধাপ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের সক্রিয়করণ। দেখো, কোষের সাইটোপ্লাজমে এবং নিউক্লিওপ্লাজমে বিভিন্ন প্রকার ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড থাকে। 4 প্রকার ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড থাকে।
এই 4 প্রকার ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ফসফেট, ফসফোরাইলেজ উৎসেচক, এটিপি এবং ম্যাগনেসিয়াম আয়নের প্রভাবে সক্রিয় হয় এবং এখান থেকে তৈরি হয় ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, সাইড থেকে হয় টাইড। এরা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড মনোফসফেট, সেখান থেকে হয় ট্রাইফসফেট। ক্লিয়ার? তাহলে ঘটনাটা কীরকম? 4 প্রকার ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড DAMP, ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড মনোফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, থাইমিডিন মনোফসফেট, সাইটোসিন মনোফসফেট, গুয়ানোসিন এই 4 প্রকার নিউক্লিওসাইড এরা সক্রিয় হয়, এর সঙ্গে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড বা ফসফেট বর্গ, এখান থেকে এর সঙ্গে যুক্ত হয় রাইলেজ উৎসেচক, এর সঙ্গে যুক্ত হয় এটিপি, এর সঙ্গে যুক্ত হয় ম্যাগনেসিয়াম আয়ন। ক্লিয়ার? এটার প্রভাবে এরা সক্রিয় হয়, তৈরি হয় ডিঅক্সি অ্যাডিনোসিন, এই মনোফসফেট থেকে ট্রাইফসফেট হয় এটিপি, টিটিপি, সিটিপি, জিটিপি। এই 4 প্রকার দেখো তৈরি হয়। এরা হচ্ছে সক্রিয় ডিঅক্সি অ্যাডিনোসিন নিউক্লিওটাইড। এটা ছিল নিউক্লিওসাইড, এরা হলো নিউক্লিওটাইড, এটা সক্রিয়। অর্থাৎ 4 প্রকার নিউক্লিওসাইড থেকে, ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড থেকে 4 প্রকার সক্রিয় ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড তৈরি হয়। এখানে যুক্ত এর সঙ্গে ফসফেট বর্গ, এই প্রক্রিয়ায় ফসফোরাইলেজ উৎসেচক ব্যবহৃত হয়, শক্তির উৎস ব্যবহৃত হয় এটিপি আর এমজি আয়ন। এটা হলো প্রথম পর্যায়। এরা সক্রিয় না হলে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। এলো ফার্স্ট পর্যায়। সেকেন্ড পর্যায় হলো ডিএনএ রেপ্লিকেশনের অরিজিন। নাম্বার 2, ডিএনএ রেপ্লিকেশনের অরিজিন। হ্যাঁ, ডিএনএর যে ক্ষুদ্রতম একক রেপ্লিকেশনে অংশগ্রহণ করে তার নাম হচ্ছে রেপ্লিকন। ক্লিয়ার? ডিএনএর যে ক্ষুদ্রতম একক রেপ্লিকেশনে অংশগ্রহণ করে তার নাম রেপ্লিকন। তাহলে ফার্স্ট ওয়ান, এই রেপ্লিকন কথাগুলো খেয়াল, এর মধ্যে অনেক কিছু বিষয় আছে। রেপ্লিকন ধরো ডিএনএ, এই ডিএনএ এর যে অংশটুকু রেপ্লিকেশনে অংশগ্রহণ করছে, ধরো এই অংশটুকু, এটা হচ্ছে একটা রেপ্লিকন। ক্লিয়ার? হ্যাঁ, ইউক্যারিওটিকের ক্ষেত্রে একটা ডিএনএ থেকে একাধিক রেপ্লিকন থাকে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটি ডিএনএতে একটা রেপ্লিকন থাকে।
ক্লিয়ার? এ কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, এই রেপ্লিকন খেয়াল করো, এখানে একটা বিশেষ ব্যাপার আছে। এই রেপ্লিকনের বিশেষ করে এটা প্রায় 245 বেস পেয়ার দৈর্ঘ্য বিশিষ্ট। এই প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু 245 বেস পেয়ার দৈর্ঘ্য বিশিষ্ট। ভালো করে খেয়াল করবে, প্রোক্যারিওটের ক্ষেত্রে বিশেষ করে কোলাইয়ের ক্ষেত্রে এটা বিশেষভাবে গবেষণায় পাওয়া গেছে। 245 বেস পেয়ার দৈর্ঘ্য বিশিষ্ট। এর মাঝখানে যে জায়গাটি থাকে তাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। ধরো এই হলো এর কেন্দ্রস্থল, এখান থেকেই রেপ্লিকেশন শুরু হয়। এর নাম অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয়। এই রেপ্লিকনের মধ্যবিন্দু থেকে দুদিকে রেপ্লিকেশন শুরু হয়। এটা হলো উভমুখী বা দ্বিমুখী। এই রেপ্লিকনের দৈর্ঘ্য 245 বেস পেয়ার। এর মধ্যের যে বিন্দু থেকে রেপ্লিকেশন শুরু হয় তার নাম অরিজিন অফ রেপ্লিকেশন বা প্রোক্যারিওটের ক্ষেত্রে একে বলা হয় অরিসি। যেহেতু এটা কোলাই, ওই কোলাই এখানে আছে সি, অরিসি বলা হয়। ক্লিয়ার? খুব ভালো করে কিন্তু এটা তোমাকে বুঝতে হবে। এই যে অরিসি, এর থেকে দুদিকে এদিকে রেপ্লিকেশন শুরু হয়। সুতরাং এই রেপ্লিকেশন কিন্তু রেপ্লিকন কতটা দৈর্ঘ্য বলেছি, রোমান টু অরিস বা অরিসি টার্মগুলো খেয়াল করবে। নেক্সট নাম্বার 3, এটা উভমুখী বা দ্বিমুখী। এই রেপ্লিকেশন উভমুখী। আচ্ছা, এই অঞ্চলে বিশেষ কতকগুলো বেস পেয়ার বা নিউক্লিওটাইড আছে এই অরিসি অঞ্চলে। কি সেগুলো দেখে যায়। এখানে রোমান 4 9টি বেস পেয়ার যুক্ত, 9টি বেস পেয়ার যুক্ত। এখানে এর মধ্যে 9টি বেস পেয়ার যুক্ত 5টি অঞ্চল আছে যেখানে রিপিটেড সিকোয়েন্স থাকে। তাহলে 9টি বেস পেয়ার যুক্ত 5টি অঞ্চল আর আছে। এখানে রিপিটেড সিকোয়েন্স থাকে বেসের, রিপিটেড সিকোয়েন্স মানে পুনরাবৃত্তিমূলক বেস পেয়ার যাকে বলা হয় সিকোয়েন্স। 9টি বেস পেয়ার যুক্ত 5টি অঞ্চল যেখানে রিপিটেড সিকোয়েন্স থাকে। আর আছে 13টি বেস পেয়ার যুক্ত, 13টি বিপি যুক্ত 3টি অঞ্চল যেখানেও ওই একই রিপিটেড সিকোয়েন্স থাকে। ক্লিয়ার? এই কিন্তু ওই অরিজিন অফ এই অঞ্চলে রেপ্লিকন অঞ্চলে, বিশেষ করে অরিসি অঞ্চলে, এখানে ডাবল বন্ড টি এই বেস সিকোয়েন্সের এর মধ্যে এই এটির সংখ্যাটা খুব বেশি। ক্লিয়ার? আবার ভালো করে দেখো, নির্দিষ্ট একক যা রেপ্লিকেশন হয় তাকে রেপ্লিকন বলে। এর দৈর্ঘ্য 245 বেস পেয়ার। এর মাঝখানের বিন্দুকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। প্রোক্যারিওটের ক্ষেত্রে অরিসি বলা হয়। এর দুদিকে রেপ্লিকেশন শুরু হয়, সেই জন্যে উভমুখী। এই অঞ্চলে অরিসি অঞ্চলে 9টি বেস পেয়ার যুক্ত 5টি অঞ্চল আছে যেখানে রিপিটেড সিকোয়েন্স থাকে বেশ, আর 13টি বেস পেয়ার যুক্ত 3টি অঞ্চল আছে যেখানেও রিপিটেড সিকোয়েন্স থাকে। এই অঞ্চলগুলো এই জায়গায় আছে।
যেগুলো আমাদের রেপ্লিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আরেকটা জিনিস, একে এই জায়গায় এখানে এখানে টির এ ডাবল বন্ড টির এই সিকোয়েন্সটা কিন্তু বহুবার রিপিটেড থাকে। এই অঞ্চলকে বলা হয় সাধারণত এই এই বেস সিকোয়েন্সগুলো নির্দিষ্ট, সেই জন্য অটোমেটিক রেপ্লিকেটিং সিকোয়েন্স বলা হয়। এই সিকোয়েন্সগুলোকে বলা হয় অটোমেটিক রেপ্লিকেটিং সিকোয়েন্স। এই অটোমেটিক রেপ্লিকেটিং সিকোয়েন্স, কারণ এই জায়গার বেস সিকোয়েন্স নির্দিষ্ট, সেই জন্য অটোমেটিক রেপ্লিকেটিং সিকোয়েন্স বলা হয়। ক্লিয়ার? এতগুলো জিনিস কিন্তু এর মধ্যে আছে, বারবার আমি কিন্তু কথাগুলো করছি। এই অরেসি অঞ্চলে বা অরি অঞ্চলে হলো, এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের অরিজিন গেল। এই জায়গায় এবার দেখো নাম্বার 3, রেপ্লিকেশন ফর্ক গঠন। রেপ্লিকেশন ফর্ক গঠন। দেখো রেপ্লিকেশন ফর্ক গঠন, এর প্রথমেই বলি রেপ্লিকেশনের শুরুতে ওই যে রেপ্লিকন অঞ্চলে রেপ্লিকেশনের শুরুতে যেখানে ওই বললাম 9টি বেস পেয়ার যুক্ত 5টি অঞ্চল আছে, ওই 9টি বেস পেয়ার যুক্ত যে রিপিটেড সিকোয়েন্স অঞ্চল, ওই জায়গায় প্রথমত এক প্রকার প্রোটিন যুক্ত হয়। ক্লিয়ার? যার নাম ডিএনএ এ প্রোটিন, এবং তার সঙ্গে এটিপি যুক্ত হয়, এবং তার সঙ্গে আরও 2 প্রকার প্রোটিন যুক্ত হয়। এইচইউ প্রোটিন, আরেকটা হলো IHF প্রোটিন। দেখো এই যদি আমি আবার সেই চিত্রে যাচ্ছি, এরকম জায়গায় এই যে আমরা দেখিয়েছি এই যে তোমার ধরো এখান থেকে এই পর্যন্ত অরিসি অঞ্চলে এই জায়গায় বিশেষ করে যেখানে 9টি বেস পেয়ার যুক্ত রিপিটেড সিকোয়েন্স আছে, সেখানে যুক্ত হয় কি এক প্রকার বিশেষ প্রোটিন যার নাম কি ডিএনএ। ক্লিয়ার? ডিএনএ প্রোটিন প্লাস এর সঙ্গে যুক্ত হয় ডিএনএ প্রোটিন প্লাস এর সঙ্গে যুক্ত হয় এইচইউ প্রোটিন প্লাস এর সঙ্গে যুক্ত হয় IHF প্রোটিন প্লাস এর সঙ্গে যুক্ত হয় এটিপি। কোন অঞ্চলে? যেখানে 9টি বেস পেয়ার যুক্ত রিপিটেড সিকোয়েন্স আছে। ক্লিয়ার? সেখানে যুক্ত হয় কি ডিএনএ প্রোটিন। এটা হচ্ছে আনটুইস্টিং প্রোটিন। ক্লিয়ার? এই প্রোটিন যুক্ত হয় 9টি বেস পেয়ার যুক্ত রিপিটেড সিকোয়েন্স অঞ্চলে। যুক্ত হওয়ার ফলে এখানে আরেকটি সিকোয়েন্স আছে 13টি বেস পেয়ার যুক্ত রিপিটেড সিকোয়েন্স অঞ্চল। ওই অঞ্চলের প্যাঁচ বা পাক খুলে যায়, ডিএনএর পাক খুলে যায়। সুতরাং এর কি
ডিএনএ প্লাস ডিএনএ প্রোটিন বা এর নাম আনটুইস্টিং প্রোটিন প্লাস এইচইউ হিট আনস্টেবল প্রোটিন, এর নাম হিট আনস্টেবল প্রোটিন, আর আরেকটি প্রোটিন IHF, এর নাম ইন্টিগ্রেশন হোস্ট ফ্যাক্টর প্রোটিন, ইন্টিগ্রেশন হোস্ট ফ্যাক্টর প্রোটিন প্লাস এর সঙ্গে এটিপি যুক্ত হয়। কোন অঞ্চলে যুক্ত হয়? এই অঞ্চলে। এর নাম কি? নটি বেস পেয়ার যুক্ত কি রিপিটেড অঞ্চল, এখানে যুক্ত হয় ডিএনএ প্রোটিন, হিট আনস্টেবল প্রোটিন, ইন্টিগ্রেশন হোস্ট ফ্যাক্টর প্রোটিন প্লাস এটিপি প্রোটিন, এখানে যুক্ত হয়। এই নটি বেস পেয়ার যুক্ত রিপিটেড অঞ্চলে যুক্ত হয়। যুক্ত হলে কি হয়? এরই পাশে আছে আরেকটি অঞ্চল, কি 13টি বিপি যুক্ত অঞ্চল, এই রিপিটেড সিকুয়েন্স অঞ্চল, যেখানকার কি হয় ডিএনএর প্যাঁচ বা কুণ্ডলী খুলে যায়। ক্লিয়ার? ফার্স্ট এটা। এবার খুলে গেলে বি এই যে অঞ্চল বা ওরিসি অঞ্চল বা ওরি অঞ্চলে আরেক প্রকার প্রোটিন যুক্ত হয়, যার নাম ডিএনএ বি প্রোটিন, ডিএনএ বি প্রোটিন। ক্লিয়ার? এখানে ডিএনএ এ প্রোটিন, এবার আসবে ডিএনএ বি প্রোটিন, ডিএনএ বি প্রোটিন বা এর নাম হেলিকেজ প্রোটিন। কোন জায়গায় যুক্ত হয়? এই ওরিসি অঞ্চলে, বিশেষ করে ওই 13টি সিকোয়েন্স ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ প্রোটিন যুক্ত হয় ওই অরিজিনাল রেপ্লিকেশন ওখানে। এই সংযুক্তিতে সহায়তা করে ডিএনএ সি প্রোটিন, ডিএনএ সি প্রোটিন বা এর আরেক নাম হেলিকেজ লোডার প্রোটিন, হেলিকেজ লোডার প্রোটিন। এর কাজ হলো ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ প্রোটিন কে এই ডিএনএর ওরিসি স্থানে যুক্ত হয়ে, বিশেষ করে কোন অঞ্চলে? এই 13টি বেস পেয়ার যুক্ত অঞ্চলে সংযুক্তিতে সহায়তা করে ডিএনএ সি প্রোটিন বা হেলিকেজ লোডার প্রোটিন। এর কাজ হলো ওর সংযুক্তি ঘটানোর পরে ও কিন্তু ওখান থেকে বেরিয়ে আসে। হেলিকেজ লোডার প্রোটিনের কাজ হলো ডিএনএ বি প্রোটিনকে বা হেলিকেজ প্রোটিনকে ওই অরিজিনাল রেপ্লিকেশন স্থানের, বিশেষ করে ওই 13টি বেস পেয়ার যুক্ত অঞ্চলে যুক্ত করে ও ওখান থেকে বেরিয়ে আসে। ক্লিয়ার? খেয়াল করবে, বেরিয়ে আসে। এবার বি হলো এটা, আবার বলছি ডিএনএ এ প্রোটিন, এইচইউ প্রোটিন, IHF প্রোটিন, এটিপি কি করে? এই প্রোটিন এরা কোন অঞ্চলে যুক্ত হয়? এই অরিজিন অফ রেপ্লিকেশনের কোনটা? 9টি বেস পেয়ার যুক্ত রিপিটেড অঞ্চলে যুক্ত হয়।
এই যুক্ত হওয়ার ফলে ওর আরেকটি অঞ্চল হচ্ছে 13টি বেস পেয়ার যুক্ত অঞ্চলের ডিএনএর প্যাচ খুলে যায়। এবার ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ প্রোটিন ওই ডিএনএর ওই জায়গায় যুক্ত হয়। এই সংযুক্তিতে সাহায্য করে কে? ডিএনএ সি প্রোটিন বা হেলিকেজ লোডার প্রোটিন। হেলিকেজ লোডার প্রোটিনের কাজ হলো এই ডিএনএ বি প্রোটিনকে নির্দিষ্ট জায়গায় সংযুক্তিতে সহায়তা করে, সংযুক্তির পরে কিন্তু বেরিয়ে আসে। ক্লিয়ার? এবার নাম্বার সি, এই ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ প্রোটিন কি করে? ওই ডিএনএর দুটো তন্ত্রীর মাঝখানের হাইড্রোজেন বন্ড খুলে দিয়ে তন্ত্রী দুটিকে আলাদা করে দেয়। তাহলে এই প্রোটিন কি করে? ডিএনএর হাইড্রোজেন বন্ড ভেঙে হাইড্রোজেন বন্ড ভেঙে তন্ত্রী দুটিকে পৃথক করে, তন্ত্রী দুটিকে পৃথক করে। ক্লিয়ার? পৃথক করার ফলে সেই জায়গাটা বেলুনের মতো ফুলে ওঠে, যাকে বলে রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন আই। প্রোক্যারিওটের ক্ষেত্রে একে বলা হয় থিটা রেপ্লিকেশন। দেখো কিরকম হয় তাহলে। নাম্বার সি হলো এর অনেকগুলো ভাগ। এবার দেখো এই জায়গাটা মাঝখানে যেখানে ছিল অরিজিনাল রেপ্লিকেশন এরকম ফুলে ওঠে, এই ফুলে ওঠে, এটা বাবলের মতো ফুলে ওঠে। আমরা বলেছিলাম এ হলো একক, এই একক, এই জায়গাটা, এটা সেই মাঝখানটা, এই অরিসি, এই জায়গাগুলোতে বেশি করে কি থাকে? টি এ টি টি এ সি জি, এখানেও এরকম এ থাকে সি জি টি এ টি এ টি সি এই জি সি, এগুলো এরকম থাকে। এই যে জায়গাটা একে বলা হয় কি? নেক্সট পয়েন্ট, এখানে এ বি সি হয়েছিল, ডি এর নাম রেপ্লিকেশন বাবল। রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন আই, চোখ, রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন আই। বিশেষ করে ডিএনএ বি প্রোটিন এখান থেকে খুলে দেয়, খোলার পরে বাবল তৈরি হয় আই। এই বাবেলের এর নাম হচ্ছে রেপ্লিকেশন বাবল বা আই। ক্লিয়ার? এর অর্ধেকটা দেখো, এর অর্ধেকটা দেখতে ওয়াই এর মতো। হ্যাঁ, এই জায়গাটাকে বলা হয়, এই এক একটা খণ্ডকে বলা হয় অর্ধাংশ। এর অর্ধাংশ কার মতো দেখতে? ইংরেজি বড় হাতের আই এর মতো। একে এক একটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। ক্লিয়ার? এই রেপ্লিকেশন ফর্ক দেখো দুদিকে, এদিকে এই দুটো বাহু আর এটা সেই দণ্ড, এ পাশেও তাই। এই রেপ্লিকেশন ফর্ক গঠিত হয়েছে। ক্লিয়ার? এখানে উল্লেখযোগ্য আরেকটা জিনিস, টোপো আইসোমারেস 2 বা গাইরেজ, এই উৎসেচকটা কিন্তু ডিএনএর অতিকুণ্ডলীর পাক খুলতে সাহায্য করে বলেই কিন্তু এটা হতে পারে। সুতরাং ডিই হলো কি? টোপো আইসোমারেজ, টোপো আইসোমারেজ 2 বা কি গাইরেজ। ডিএনএ অতিকুণ্ডলীর পাক খুলে দেয়, ফলে এটা হতে পারে অতিকুণ্ডলীর পাক খুলে দেয়, ফলে রেপ্লিকেশন বাবল তৈরি হতে পারে।
আরেকটা জিনিস, এদিকে দেখো, এই যে ফর্ক গঠিত হয়েছে দুটো, দেখেছ ফর্ক, এখানে এই অর্ধেকটা আমি এই দেখিয়েছি, রেপ্লিকেশন ফর্ক গঠিত হয়েছে। আচ্ছা, এই রেপ্লিকেশন ফর্ক যাতে আর জুড়তে না পারে, যতক্ষণ না প্রতিলিপিকরণ হয়, এটা জুড়তে না পারে, তার জন্য এই প্রতিটা তন্ত্রীতে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়। এই প্রোটিন হাইড্রোজেন বন্ড গঠন করতে বাধা দেয়, ফলে রেপ্লিকেশন ফর্কটা স্থায়ী হয় যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়া কমপ্লিট হয়। সুতরাং ইএফ সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই এফ এস এস বি এস সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, এরা কি করে, দুটি তন্ত্রীকে, এই যে পৃথক দুটো তন্ত্রীকে জুড়তে বাধা দেয় যতক্ষণ না পর্যন্ত রেপ্লিকেশন কমপ্লিট হয়। দুটো তন্ত্রীতে যুক্ত হয়। এর আরেক নাম হেলিক্স স্টেবিলাইজিং প্রোটিন বা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এক নজরে আরেকবার দেখো রেপ্লিকেশন ফর্ক গঠিত হয় কিভাবে। প্রথমত আমরা বলেছি ডিএনএ প্রোটিন, এটা আনটুইস্টিং প্রোটিন, এর সঙ্গে যুক্ত হয় এটিপি, এর সঙ্গে যুক্ত হয় এইচইউ প্রোটিন, এর সঙ্গে যুক্ত হয় আইএইচএফ ফ্যাক্টর। এই জিনিসটা, এইগুলো কোথায়, ওই অরিজিন অফ রেপ্লিকেশনের কোন জায়গায় যুক্ত হয়, 9টি বেস পেয়ার যুক্ত রিপিটেড সিকোয়েন্স অঞ্চলে যুক্ত হয়। যুক্ত হলে ওই 13টি বেস পেয়ার যুক্ত রিপিটেড অঞ্চলে কে ডিএনএর প্যাচ খুলে যায়। ক্লিয়ার? এবার ওই জায়গায় যুক্ত হয় ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ প্রোটিন। ক্লিয়ার? এই হেলিকেজ প্রোটিনকে ওখানে যুক্ততে সাহায্য করে হেলিকেজ লোডার প্রোটিন, ডিএনএ সি প্রোটিন, ওর কাজ ওখানে যুক্ত হয়ে ওই জায়গা থেকে বেরিয়ে যায়। এবার ডিএনএ বি প্রোটিন দেখা যায় কি, এই যে অরিজিন অফ রেপ্লিকেশনের উভয় দিকে কি করে, দেখা যায় যে ওই ডিএনএর দুটি তন্ত্রীর মাঝের হাইড্রোজেন বন্ডগুলো খুলে দেয়, ফলে ওই জায়গাটা ফুলে ওঠে, বাবেলের মতো হয়, যাকে বলা হয় রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন আই। ক্লিয়ার? এইবার ওই যে রেপ্লিকেশন আই বা বাবল সৃষ্টি হলো, দেখো এটা দুটো অর্ধাংশ নিয়ে গঠিত, প্রত্যেকটা অর্ধাংশকে ওয়াই এর মতো দেখতে, যাকে বলে রেপ্লিকেশন ফর্ক। এই রেপ্লিকেশন ফর্ক সৃষ্টিতে যাতে করে কুণ্ডলী আবার না পাকিয়ে যায় তার জন্য কিন্তু সাহায্য করে টোপোআইসোমারেস 2 বা গাইরেস প্রোটিন। এবার দুটো তন্ত্রীতে জুড়তে না পারে তার জন্য ওর সঙ্গে যুক্ত হয় সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বা হেলিকেজ স্টেবিলাইজিং প্রোটিন। ব্যাস, এই হলো এই রেপ্লিকেশন ফর্ক গঠন। এখানে উল্লেখ্য তিনটে জিনিস বলি। দেখো, ডিএনএ এ প্রোটিন প্লাস ডিএনএ বি প্রোটিন প্লাস ডিএনএ সি প্রোটিন কে একসঙ্গে বলা হয় প্রি প্রাইমিং কমপ্লেক্স। প্রি প্রাইমিং কমপ্লেক্স। এবার ওদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হচ্ছে টোপোআইসোমারেস 2 বা গাইরেস প্রোটিন প্লাস ওর সঙ্গে যুক্ত হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এগুলোকে একসঙ্গে বলা হয় প্রাইমিং কমপ্লেক্স। প্রি প্রাইমিং কমপ্লেক্স, প্রাইমিং কমপ্লেক্স, সব এখানেই হচ্ছে। কিন্তু এবার এই যে প্রোটিন, উৎসেচক এবং ডিএনএ একত্রে যে একটা একক গঠন করে বা যে বিশেষ বলা যেতে পারে অঙ্গাণুর মতো গঠন সৃষ্টি করে তাকে বলে রেপ্লিজম। রেপ্লিকেশনে এই রেপ্লিকনে থাকা ডিএনএ, উৎসেচক, প্রোটিনকে একসঙ্গে বলা হয় রেপ্লিজম, যারা এক একটা একক হিসাবে কাজ করে। এই হলো রেপ্লিকেশন ফর্ক গঠন। এটা হলো তৃতীয় পর্যায়। চতুর্থ পর্যায়, দেখো
এখানে আমরা দেখিয়েছি, দেখো রেপ্লিকেশন ফর্ক গঠিত হয়েছে ওয়াই আকৃতির। হ্যাঁ, এখানে টোপোআইসোমারেস 2 কুণ্ডলী খুলে দেয়, হেলিকেজ ডিএনএ বি প্রোটিন যেটার মাঝের বন্ধনী খুলে দেয়, সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন দুটো তন্ত্রীকে আলাদা করে রাখে। ক্লিয়ার? আমরা এগুলো সম্পর্কে এই পর্যন্ত বলেছি। এবারে এই যে আলাদা করে দেওয়ার পরে ঘটনাগুলো 4 নম্বর নাম্বার 4, এবার এই যে দুটো তন্ত্রী আলাদা হয়ে গেল, ক্লিয়ার? এটা হলো টেমপ্লেট ডিএনএ তন্ত্রী গঠন, টেমপ্লেট ডিএনএ তন্ত্রী গঠন। এর ক্ষেত্রে দেখো ফার্স্ট এই যে টোপোআইসোমারেস 2 বা গাইরেজ এ অতিকুণ্ডলীর পাক খুলে দেয়, গাইরেজ কি দেখলাম? অতি কুণ্ডলীর পাক খুলে দেয়। তারপরে কি দেখলাম? নাম্বার 2, ডিএনএ বি প্রোটিন বা হেলিকেজ প্রোটিন তন্ত্রী দুটিকে হাইড্রোজেন বন্ড ভেঙে তন্ত্রী দুটিকে আলাদা করে। নাম্বার 3, প্রতিটা তন্ত্রী এই তন্ত্রী কি বলা হয়? প্রতিটি তন্ত্রীকে বলা হয় টেমপ্লেট তন্ত্রী বা আরেক নাম শ্বাস তন্ত্রী বলা হয়। ক্লিয়ার? টেমপ্লেট তন্ত্রী বা শ্বাসতন্ত্রী। এই যে শ্বাসতন্ত্রী, এই শ্বাসতন্ত্রীর উপর এবার রেপ্লিকেশনের পরবর্তী কাজগুলো ঘটবে, আমরা সেটা দেখাবো। ক্লিয়ার? নাম্বার 5, 5 নম্বর আরএনএ প্রাইমার গঠন। নাম্বার 5, আরএনএ প্রাইমার গঠন। দেখো রেপ্লিকেশন শুরু হতে গেলে ডিএনএ পলিমারেজ 3 উৎসেচক কিন্তু সরাসরি পরিপূরক বেসগুলোকে জুড়তে পারে না যদি না আরএনএ প্রাইমার তৈরি হয়। সুতরাং লক্ষ্য করো, এদিকে এই যে পৃথক হওয়া তন্ত্রী দুটোর এই জনিত্রী তন্ত্রী 3' প্রান্তে এই জায়গায় দেখো এই আরএনএ প্রাইমার তৈরি হয়েছে, 3' প্রান্তে আরএনএ প্রাইমার গঠিত হয়েছে। সাধারণত 5 থেকে 15টা নিউক্লিওটাইড বিশিষ্ট এই আরএনএ প্রাইমার গঠিত হয়। কোন প্রান্তে? এই 3' প্রান্তে। এরও এই 3' প্রান্তে কিন্তু আরএনএ প্রাইমার গঠিত হচ্ছে। দেখো এদিকে এখানে, এদিকে এখানে, কারণ এর অভিমুখটা তো 3' প্রান্ত থেকে 5' প্রান্ত, তাহলে এদিকের অভিমুখ এই, এদিকের অভিমুখ এই। ক্লিয়ার? এখানে আরএনএ প্রাইমার গঠিত হয়। এই আরএনএ প্রাইমার গঠিত হতে গেলে এটা কতটা দৈর্ঘ্য বিশিষ্ট? 3 থেকে 15টা নিউক্লিওটাইড বিশিষ্ট আরএনএ প্রাইমার গঠিত হয়। এই আরএনএ প্রাইমার গঠিত হতে গেলে একটা উৎসেচক লাগে, যার নাম প্রাইমেজ, আর লাগে একটা প্রোটিন কমপ্লেক্স, প্রাইমোজোম বলা হয়। 7 প্রকার প্রোটিন দিয়ে তৈরি এই প্রাইমোজোম, বুঝলে? 7 প্রকার এই যে প্রাইমেজ উৎসেচক, এবং এখানে একটা কমপ্লেক্স তৈরি হয় প্রাইমোজোম, অর্থাৎ এই প্রাইমেজ উৎসেচক এটা আসলে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ উৎসেচক। এই প্রাইমেজ উৎসেচক এবং এই
প্রাইমোজোম নামক প্রোটিন কমপ্লেক্সের সহায়তায় তোমার যে কমপ্লেক্স তৈরি হয় সেই কমপ্লেক্স কিন্তু এই আরএনএ প্রাইমার তৈরি করে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ আলফা কিন্তু এই আরএনএ প্রাইমার তৈরি করে। সুতরাং আরএনএ প্রাইমার গঠনের প্রথমে এ কে প্রাইমেজ প্রাইমেজ উৎসেচক, প্রাইমেজ উৎসেচক, ক্লিয়ার, প্লাস কি প্রাইমোজোম, এই প্রাইমোজোম তৈরি হয়েছে 7টি প্রোটিন কমপ্লেক্স দিয়ে। কি কি আছে? ডিএনএ জি, ডিএনএ টি, ডিএনএ এ, ডিএনএ বি, ডিএনএ সি, কমা প্রাইমোজোম এ, বি, প্রাইমেজ উৎসেচক সি, এই 7টি প্রাইমোজোম। এই প্রাইমেজ উৎসেচক সহ এই প্রাইমোজোম কার ক্ষেত্রে? এটা কি তৈরি করে? আরএনএ প্রাইমার, ক্লিয়ার। ইউক্যারিওটের ক্ষেত্রে কিন্তু কি তৈরি করে? ডিএনএ পলিমারেজ আলফা, এটা এই আরএনএ প্রাইমার তৈরি করতে সহায়তা করে। আমরা যেহেতু এখানে প্রোক্যারিওটিক পড়ছি সেজন্য আরএনএ প্রাইমার তৈরি করে, ক্লিয়ার। এই আরএনএ প্রাইমার কোথায়? নাম্বার বি, 3' জনিত্রী 3' প্রান্তে, জনিত্রীর 3' প্রান্তে যুক্ত হয়, ক্লিয়ার। এই 3' প্রান্তে যুক্ত হওয়ার পরে খেয়াল করো, এর সঙ্গে এর মুক্ত প্রান্তে 3' প্রান্তে যুক্ত হয় এবং সেই এই 3' প্রান্তের মুক্ত ওএস এই মূলকের সঙ্গে এখানে যে মুক্ত মূলক থাকে আরএনএর রাইবোনিউক্লিওটাইড, এর যে 3' প্রান্তে যে মুক্ত ওএস এর সঙ্গে কি হয়? এর সাথে কি যুক্ত হয়? এগুলো এটা তৈরি হওয়ার সময় এর সাথে যুক্ত হয় কি ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড পরপর যুক্ত হয় এবং একে বলা হয় পলিমারাইজেশন। প্রক্রিয়ার নাম হচ্ছে পলিমারাইজেশন। প্রক্রিয়ায় পরপর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলো এর সঙ্গে যুক্ত হয়, যাকে বলা হয় পলিমারাইজেশন প্রক্রিয়া। এই পলিমারাইজেশন প্রক্রিয়ায় পরপর এটা এর সঙ্গে যুক্ত হয়, লম্বা হয় না। এই পলিমারাইজেশন প্রক্রিয়ায় সাহায্য করে প্রোক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 3, এই পলিমারাইজেশনে সাহায্য করে ডিএনএ পলিমারেজ 3, আর এটা হচ্ছে প্রোক্যারিওটিকের। আর ইউক্যারিওটের ক্ষেত্রে সহায়তা করে কে ডিএনএ পলিমারেজ কে আলফা। এই পলিমারাইজেশন প্রক্রিয়া সাহায্য করে এর মুক্ত প্রান্তে, আরএনএ প্রাইমারের মুক্ত প্রান্তে পরপর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডকে যুক্ত করে যায়, যাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড পলিমারাইজেশন। এই প্রক্রিয়া সাহায্য করে কে ডিএনএ পলিমারেজ 3 প্রোক্যারিওটের ক্ষেত্রে, ইউক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ আলফা, ক্লিয়ার। এখানে একটা জিনিস উল্লেখ নাম্বার ডি, খুব উল্লেখযোগ্য বিষয়। দেখো, এই যে একটা তন্ত্রী, এই তন্ত্রীতে একটা মাত্র প্রাইমার যুক্ত হয়েছে, কিন্তু এখানে দেখো আরেকটা তন্ত্রীতে 1 2 3 4 মানে অনেকগুলো ডিএনএ প্রাইমার।
কিন্তু 3' প্রান্ত থেকে 4' প্রান্তের দিকে কিন্তু এই 3' পর্যন্ত 3' থেকে 5' প্রান্তের দিকে এখানে একটা আরএনএ প্রাইমারের উপরে পরপর পলিমারাইজেশন ঘটেছে, কিন্তু আরেকটাতে একাধিক কিন্তু আরএনএ প্রাইমার যুক্ত হয়েছে। এই তন্ত্রীকে বলা হয় লিডিং তন্ত্রী, একে বলা হয় ল্যাগিং তন্ত্রী। এ সম্পর্কে আমরা পরের এতে আলোচনা করব। আচ্ছা, যাই হোক, তাহলে নাম্বার ডি, 3' প্রান্তে একটি জনিত্রী তন্ত্রীর ওপর কি একটি প্রাইমার, এই যেটা একটা আরএনএ প্রাইমার, একটি আরএনএ প্রাইমার, কিন্তু এই যে অপর তন্ত্রীতে একাধিক আরএনএ প্রাইমার ক্রিয়া করে। ক্লিয়ার? দেখো, এটা 3' থেকে 5', এর দেখো একটা আরএনএ প্রাইমার, এখানে দেখো এই 3' থেকে এখানে একাধিক প্রেম, এর নাম লিডিং তন্ত্রী, এর নাম ল্যাগিং তন্ত্রী। ক্লিয়ার? এই হলো তোমার কে আরএনএ প্রাইমার গঠন এবং তার প্রবৃদ্ধিকরণ। এটা নাম্বার 5 পর্যায়ে। আবার ভালো করে খেয়াল করো, প্রাইমেজ উৎসেচক, প্রাইমোজোম, আরএনএ প্রাইমার গঠন, জনিত্রী 3' প্রান্তে যুক্ত হয়, এই যে 3' প্রান্তে যুক্ত হয়, 3' প্রান্তে যুক্ত হয়, 3' প্রান্তের মুক্ত হাইড্রক্সিল মূলকের সঙ্গে একাধিক কি হয় ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড যুক্ত হয়, একে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এর পলিমারাইজেশন বলে, লিখেছি এটা, পরপর যুক্ত লম্ব হয় এটা। আর 3' প্রান্তে একটি জনিত্রীর কি হয়, একটি জনিত্রীর উপর একটি আরএনএ প্রাইমার যুক্ত হয়, আরেকটার উপর কিন্তু একাধিক, এই কথাগুলো এখানে বলতে হয় আরএনএ প্রাইমার গঠন। এবার নাম্বার 6 যে পয়েন্টে আমরা বলবো কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। নাম্বার 6, complementary base pairing. Six, complementary বা পরিপূরক, complementary base pairing, ক্লিয়ার? বা পরিপূরক বেস সংযোজন। এবার দেখো, এই যে ডিএনএ এই আরএনএ প্রাইমারের মুক্ত প্রান্তে আরএনএ প্রাইমার কিন্তু গঠিত হচ্ছে 5'3 এই বরাবর, কিন্তু তন্ত্রীটা হচ্ছে 3'5, ফলে ওর ওপরেই 5'3 এরকম কি হয় নতুন তন্ত্রী তৈরি হবে। তো এই যে আরএনএ প্রাইমার এর এই প্রান্তে 3'OS প্রান্তে, বুঝলে, এখানে পরপর কি যুক্ত হয়, এখানে যুক্ত হয় ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড মনোফসফেটগুলো কার এই টেমপ্লেট তন্ত্রীর পরিপূরক বেজ অনুসারে যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে এখানে আগে গঠিত হয়েছিল কি, এখানে সাধারণত এই ঘটনা ঘটে, 4 প্রকার ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট আছে, ডি, এটিপি, ডি, টিটিপি, ডি, জিটিপি, ডি, সিটিপি, এই 4 প্রকার নিউক্লিওটাইড আছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। ক্লিয়ার? এর সঙ্গে এর উপর ক্রিয়া করে পাইরোফসফাটেজ
উৎসেচক, পাইরোফসফেটেজ উৎসেচক। ক্লিয়ার? এই পাইরোফসফেটেজ উৎসেচক, এই আয়ন, এর ফলে তৈরি হয় ডি এএমপি প্লাস 2PI ডি টিএমপি প্লাস 2PI ডি জিএমপি প্লাস 2PI প্লাস ডি সিএমপি প্লাস 2PI। প্রত্যেকের ক্ষেত্রে মুক্ত শক্তি, মুক্ত শক্তি, শক্তি মুক্ত হয়, মুক্ত শক্তি, মুক্ত শক্তি, মুক্ত শক্তি। হ্যাঁ, এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক ট্রাইফসফেট থেকে এই পাইরোফসফেটেজ উৎসেচকের প্রভাবে কি হয়, এ ভেঙে যায়, তৈরি করে এ থেকে শক্তি মুক্ত হয়। বুঝতে পেরেছ? তা যাই হোক, এই যে ডিঅক্সি মনোফসফেটগুলো, তাই তো, এই মনোফসফেটগুলো এখানে এখানে কি এই যে লিডিং, এই যে তোমার জনিত্রী তন্ত্রী, টেমপ্লেট তন্ত্রীর পরিপূরক বেজ অনুসারে যুক্ত হয়। সুতরাং এটা আগে বি। এইবার রাইবোনিউক্লিওড ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড মনোফসফেট এই জনিত্রী তন্ত্রী বা টেমপ্লেট তন্ত্রীর ওপর পরিপূরক বেজ অনুসারে কি এ ডাবল বন্ড টি কমা জি ট্রিপল বন্ড সি অনুসারে যুক্ত হয়, পরপর যুক্ত হয়। ক্লিয়ার? এরপর এভাবে এই পরপর যুক্ত হয়ে এই তন্ত্রী লম্বা হয়, যেটাকে বলে লিডিং তন্ত্রী, এদিকে ল্যাগিং তন্ত্রী তৈরি হয়। বুঝলে? যুক্ত হয় পরিপূরক বেজ অনুসারে, এই অনুসারে যুক্ত হয়। এবার পাশাপাশি দুটো নিউক্লিওটাইড। ক্লিয়ার? আচ্ছা, এর ফলে এখান থেকে শক্তি মুক্ত হয়। দেখেছো, প্রত্যেকটা ক্ষেত্রে শক্তি কিন্তু মুক্ত হয়। আচ্ছা, নাম্বার সি, এবার এক এক করে যুক্ত হয় এই পরিপূরক বেজ অনুসারে। এবার পাশাপাশি দুটি নিউক্লিওটাইড এর নাইট্রোজেনযুক্ত বেজগুলি, এই যে এই পাশাপাশি দুটো নিউক্লিওটাইডের নাইট্রোজেনযুক্ত বেজগুলি ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়। তাহলে পাশাপাশি দুটি নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং কন্টিনিউয়াসলি এক্ষেত্রে এরকম নতুন তন্ত্রী তৈরি হয়ে যায়। ব্যাস, এবার নাম্বার ডি, এখানে যে শক্তি মুক্ত হয়েছে, এই মুক্ত শক্তির সাহায্যে বুঝলে এই নতুন তন্ত্রীর নিউক্লিওটাইডের নাইট্রোজেনযুক্ত বেজ, এই যে বন্ধনী তৈরি হয়েছে, নতুন তন্ত্রীর পুরাতন তন্ত্রীর টির সঙ্গে যে হাইড্রোজেন বন্ড গঠন করে, তার শক্তি কিন্তু এখান থেকে আসে। তাহলে মুক্ত শক্তি, ওই যে পাইরোফসফেটেজ, ওই মুক্ত শক্তির প্রভাবে এ ডাবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি গঠিত হয়। পুরনো তন্ত্রীর সঙ্গে নতুন তন্ত্রীর যে নাইট্রোজেনযুক্ত বেজের যে পরিপূরক বেজের সংযুক্তি, এই সংযুক্তিতে সাহায্য করে এই মুক্ত শক্তি। এমনি করে এর সূচনা হয়। এই পর্যন্তই আমরা সাধারণত কি আমাদের প্রারম্ভিক পর্যায়ে অনেকগুলো জিনিসের মধ্যে রয়েছে।
আমি একদম ধরে ধরে ডিটেলস মানে খুঁটিনাটিভাবে আলোচনা করে দিয়েছি। এটা হলো ফার্স্ট পর্যায় বা প্রারম্ভিক পর্যায়। বুঝতে পেরেছ? এই হলো তোমাদের প্রারম্ভিক পর্যায়ে। নেক্সট দিন আমরা শৃঙ্খল সম্প্রসারণ এবং সমাপ্তি পর্যায়ে দুটো একসঙ্গে আলোচনা করব, কারণ এটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা এই প্রারম্ভিক পর্যায়টা আমরা রেখেছি। এর 6টি পর্যায়, 6টি ধাপ, প্রত্যেকটা ধাপে অনেকগুলো করে কথা আছে। ভালো থাকবে, শেষ করছি।